প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। যারা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা জানেন যে এটি একটি রাজনৈতিক আলোচনার অনুষ্ঠান এবং সেই রাজনৈতিক আলোচনার যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটিকে ছাপিয়ে কখনো কখনো আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে অবতীর্ণ হই। আমি জানি না আজকে কোনো বিতর্ক আমাদের জন্য অপেক্ষা করছে কিনা, তবে আজকের এই অনুষ্ঠানে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই দর্শক আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমার যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার হাতের ডান দিকে আছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, যিনি জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন যুবলীগ কার্যনির্বাহী কমিটি, কেন্দ্রীয় কমিটি যেটি বাংলাদেশ যুবলীগ সেটির, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। আমার হাতের বাঁয়ে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি একজন ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আমি আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে চাই অ্যাডভোকেট মামুনুর রশিদ আপনাকে দিয়ে। আমরা জানি যে আজকে সোমবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৬৫ বছরে পা দিয়েছে সংগঠনটি। একটি বিষয় খুব জানতে ইচ্ছে করে আমার, যে আদর্শ নিয়ে বা যে ধরনের স্পিরিট নিয়ে, আইডিওলজি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে ৬৫ বছর পরে এসে আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আপনার মূল্যায়নটা কি? মানে কতটুকু অ্যাচিভ করা গেছে, কতটুকু যায়নি? এটি অবশ্য অনেক বড় প্রশ্ন, যদি একটু ব্রিফলি বলেন। ধন্যবাদ। আমি আমার কথা শুরু করার আগে আমি এটিএন বাংলাকে প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাকে দু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকের দিনটা বাঙালি জাতির জন্যে একটা ঐতিহাসিক দিন। আজকের এই মহেন্দ্রক্ষণে আপনারা জানেন 1949 সনে তৎকালীন রোজ গার্ডেনে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী মুসলিম লীগ তৎকালীন প্রতিষ্ঠা হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসাবে এই উপমহাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীন সংগ্রামী একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। নেতৃত্বের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই দলের নেতৃত্বে ৬ দফা এবং ৭০ নির্বাচন এর মধ্য দিয়ে এই দলের নেতৃত্বেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতার রক্তলাল পতাকা স্বাধীন বাংলাদেশের যে উদ্বুদ্ধ, এটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল। তো আওয়ামী লীগ, বঙ্গবন্ধু চেয়েছিলেন সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্যে। বঙ্গবন্ধু চেয়েছিলেন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্যে। আচ্ছা, আপনি আপনার বক্তব্যের শুরুতে একটি জায়গায় গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেছেন, আমি একটু ওই জায়গাটাতে আসতে চাই। গত যে নির্বাচনটি হয়ে গেছে সেটিকে বলা হচ্ছে যে একতরফা নির্বাচন। আপনাদের দলের প্রতিষ্ঠার সঙ্গে, আপনাদের আইডিওলজির সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ এবং একতরফা নির্বাচন, এই দুটোকে কি অনেকটা সাংঘর্ষিক মনে হয় না? বলতে পারেন, তবে বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। গণতন্ত্র হলো জনগণ ৫ বছর পরে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার পরিবর্তনে জনগণ অংশগ্রহণ করবে। কিন্তু গণতন্ত্র মানে তো এটাও যে মানুষের পার্টিসিপেশন থাকবে। ১৫৩টা আসনে নির্বাচনবিহীন যদি কোনো একটি সংসদ হয়, সেটি কি অংশীদারিত্বমূলক ব্যবস্থা হলো বা গণতান্ত্রিক প্রক্রিয়া হলো? শোনেন, বিগত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি সকল দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্যে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। উনি সংলাপের কথা বলেছিলেন। উনি কিন্তু আজকের তৎকালীন বিরোধী দল এটাতে সাড়া দেয় নাই। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এতগুলো আসনে আপনার এই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া, সত্যিকার অর্থে একটা নির্বাচন অবাধ হয়েছে কিনা, নিরপেক্ষ হয়েছে কিনা, এটা নির্ভর করে হলো জনগণের অংশগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে কিনা। এই নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। যদি সকল দল নির্বাচনের অনিয়ম নিয়ে অসংখ্য তথ্য প্রমাণ গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়া, টেলিভিশনে কিন্তু এসছে, এবং যে সংখ্যাটা আপনারা দাবি করছেন
যে ভোট পড়েছে এত শতাংশ, সেটি নিয়েও কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে। তো কাজেই আমরা কিভাবে নিশ্চিত হব যে আপনি যেটি বলছেন যে শান্তিপূর্ণভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটি আসলে কি সত্যনিষ্ঠ হলো? একটি সংবিধানকে সমুন্নত রাখা এটা শুধু সরকারের দায়িত্ব নয়, এটা বিরোধী দলের দায়িত্ব। কার্যকর বিরোধী দল হিসাবে বিগত জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে, গণতন্ত্রকে অর্থবহ করার জন্যে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্যে কার্যকর বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করার কথা ছিল, সত্যিকারভাবে আপনি দেখবেন বিরোধী দল সেটা পালন করতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এই জায়গাটিতে আমি আসবো আপনার কাছে। আমি একটু খন্দকার আব্দুল মুক্তাদির আপনার কাছে আসতে চাই। দুটো বিষয়, একটি হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আজকে ৬৫ বছরে পা দিয়েছে এবং তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি যে আদর্শের কথা বলছেন এবং বলার চেষ্টা করছেন সেটি আপনি শুনেছেন, সেটি বিষয়ে প্রথমত আপনার মূল্যায়ন জানবো এবং বিরোধী দলের প্রতি তার যে ইঙ্গিত করে যে অভিযোগ, সেটির বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি প্রথমে আমার এই ভাইয়ের সম্পর্কে একটু বলি। ইনি বারেট লো পরীক্ষা দিয়েছেন এবং কালকে ওনার ফলাফল বের হবে। সো আমরা সবাই ওনার জন্য ওনার গুড লাক জানাই। আর আমি আওয়ামী লীগের বর্তমান অবস্থায় একজন গণতন্ত্র সচেতন দেশপ্রেমিক একজন নাগরিক হিসাবে, দেশের একজন সচেতন মানুষ হিসাবে আমি খুব দুঃখ বোধ করছি। কারণ আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের ঐতিহ্যে লালিত একটি দল। ৬৫ বছর আজকে এই রাজনৈতিক দলের বয়স হয়েছে, ৬৫ বছর, সোজা কথা না। পাকিস্তানের সময় জন্ম হয়ে আজকে স্বাধীন বাংলাদেশে ৪২ বছর পার করেছে। কিন্তু আওয়ামী লীগের সংস্কৃতির সাথে যে জিনিসটি এইবার এসে পুনরাবৃত্তি হয়েছে, সেটি অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগ আগেরবারও যখন স্বাধীনতার পরে ক্ষমতায় ছিল, ৭২ সনে নির্বাচন হলো, ৭৫ সনে তারা যখন একদলীয় ব্যবস্থায় যায়, তখন একটি সংশোধনের মাধ্যমে কোনো নির্বাচন ছাড়াই তৎকালীন সংসদের মেয়াদ ৫ বছরের জন্য বাড়িয়ে নিয়েছিল, রক্ষী বাহিনীর সৃষ্টি করেছিল। আমি সেই পুরানো কথায় যেতে চাচ্ছি না, এই দুটি রেফারেন্স আমি আনলাম এই জন্য আপনি সেই অবস্থাটিরই পুনরাবৃত্তি দেখেন। এইবার ১৯৯৬ সনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাদের হাতে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, না থাকার কারণে তারা সংবিধান সংশোধনে যেতে পারেনি। এইবার যখন তারা ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলো, প্রথমেই ওনারা এমন একটা বিধিবিধানের আয়োজন করলেন যেখানে নির্বাচন হবে একপেশে, অন্য কোনো দল নির্বাচনী চ্যালেঞ্জে আসতে সাহস করবে না। ওনাদেরই দাবিকৃত প্রায় ২ বছরের দীর্ঘ আন্দোলন, শতাধিক দিনের ধর্মঘট অবরোধের পরে যে আদায় হলো যে দাবিটা, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, চিটাগাং পোর্ট সারা দেশকে বিপর্যস্ত করে, সেই বিধানটি প্রথম সুযোগেই ওনারা বাতিল করে দিলেন। সে ব্যাপারে তো আওয়ামী লীগ আরেকটি কথা বলেছেন, আরেকটা কথা আমি বলে নেই, সময় নির্বাচন কখনোই অবাধ নিরপেক্ষ হয়নি, কিন্তু আওয়ামী লীগ তাদের সময়কার যে নির্বাচনগুলো তাদের দাবি অনুযায়ী সেগুলো স্বচ্ছ হয়েছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বলছে বিএনপির সময় নির্বাচন স্বচ্ছ হয়নি, বিএনপি বলছে আওয়ামী লীগের সময় নির্বাচন স্বচ্ছ হয়নি। এইখানেই তো এই যৌক্তিকতা প্রমাণ করে যে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমি যখন আপনাকে বিশ্বাস করি না, আপনি যখন রাজনৈতিক দল হিসাবে আমার অবস্থানকে মেনে নেন না নির্বাচনী অ্যারেঞ্জমেন্টের জন্য, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা হিসাবে, সে কারণেই তো তত্ত্বাবধায়ক সরকারের আগমন এবং সেটি জনগণ দ্বারা স্বীকৃত। এবং পরপর ৩টি নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তার উপযোগিতা প্রমাণ করেছে এবং এতটুকু প্রমাণ করেছে যে বাংলাদেশ ছাড়াও আশপাশের ২-১টি দেশ এই সরকার ব্যবস্থাকে, নির্বাচনকালীন সরকার ব্যবস্থাকে রোল মডেল হিসেবে নিয়েছে। আপনার যদি ৩ জোটের রূপরেখার কথা মনে থাকে, ৩টি নির্বাচনের কথাই কিন্তু বলা হয়েছিল যে ৩টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বা হবে। এরপরে তো আসলে গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করতে হবে। তো সেই স্পিরিটটা আসলে কি? আপনি সাংবিধানিক যেটা ছিল আপনার সেদিকে লক্ষ্য রাখতে হবে। সংবিধান সংশোধন হয়েছে এবং সংশোধন হয়ে পরপর 3টি নির্বাচন হয়েছে। যে সুপ্রিম কোর্টের যে রায়ের দোহাই দিয়ে এটিকে সামনে রেখে, রায় পূর্ণাঙ্গ হওয়ার আগেই আংশিক রায় সামনে রেখেই সংবিধান সংশোধন হয়ে গেল। সংবিধান সংশোধনের জন্য ৭২-এর সংবিধান পুনর্বহালের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে আজানের জন্য। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আপনাদেরকে পুনর্বার স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। যারা এইমাত্র টেলিভিশন সেটের সামনে বসেছেন আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদেরকে জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। আমার হাতের ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটি, এবং আমার হাতের বাঁয়ে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি ব্যবসায়ী এবং বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আমি বিজ্ঞাপন বিরতির আগে জনাব মুক্তাদির আপনার কাছে ছিলাম এবং আপনি বলছিলেন যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলোকে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ কীভাবে নষ্ট করেছে। আপনি যদি আমি আওয়ামী লীগের জন্য আসলে দুঃখ বোধ করি যে এতদিনের দীর্ঘ ঐতিহ্যে লালিত একটি দল, যারা স্বাধীনতা সংগ্রামের সময় অগ্রণী অবস্থানে ছিল রাজনৈতিক দল হিসেবে, কারণ স্বাধীনতা সংগ্রামের আগের অব্যবহিত আগে যে নির্বাচন হয় সেটিতে তারা একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়েছিল এবং তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার না কারণেই তো স্বাধীনতা যুদ্ধের সূচনা। তো সেরকম একটি দল পরপর দুইবার যখনই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে, দুইবারই তারা প্রমাণ করেছে তাদের দায়িত্ববোধ দেশের প্রতি কম, তারা নিজেরা যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকতে চায়। আমি যেটা বলছিলাম যে প্রথমবার তারা সংবিধান সংশোধন করে একদলীয় ব্যবস্থার প্রবর্তন করে এবং এক সংশোধনের মাধ্যমে তখনকার সংসদের মেয়াদ নির্বাচন ছাড়া পরবর্তী 5 বছরের জন্য বাড়িয়ে নেয়। তখন তারা বিপক্ষ মত নিষ্পেষণের জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল। এই কথাটির রেফারেন্স এই জন্য এবার টানলাম, এখনকার অবস্থায় 2013-14 সনে রক্ষী বাহিনী সৃষ্টি করা সম্ভব না। আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে একটি এলিট ফোর্স তৈরি হয়েছিল বিএনপির সময় এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি করে জনমানুষের আস্থা অর্জন করেছিল, সেই বাহিনীকেই তারা রক্ষী বাহিনীর মতো ব্যবহার করা শুরু করলো, যার ফলাফল আমরা সর্বত্র দেখছি আজকে। না, কিন্তু আপনি যে সংবিধানের কথা বলছেন, সংবিধান পরিবর্তন করা বা সংখ্যাগরিষ্ঠতা যদি পার্লামেন্টে থাকে, সংবিধান পরিবর্তন করা তো সংবিধানের লঙ্ঘন নয়, সেটি তো একটা দল করতেই পারে, তাই না? দেখেন, আপনি যদি গণতন্ত্রের স্পিরিটে যান, আপনার যদি 300 আসনের মধ্যে আপনার যদি থাকে 151 আর আপনি 149 জনের মতামতকে যদি সম্পূর্ণ অগ্রাহ্য করে আপনার মতামতের চাপিয়ে দিয়ে চলে যান, সেটি গণতন্ত্র থাকে না, সেটি হয় টাইরেনি। আর এখানে এমন একটি অবস্থান, আপনি সংসদ নির্বাচনের জানুয়ারির 6 মাস আগে 6টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। আপনি দেখেছেন আওয়ামী লীগের অবস্থান মানুষের কাছে কি। আওয়ামী লীগ সমর্থিত, আমি কথাটা শেষ করে নেই 1 মিনিটে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা কোনো জায়গায় 50,000 ভোটের ব্যবধানে, গাজীপুরে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। 6 মাস পরে যখন সংসদ নির্বাচন আসলো, তখন এমন একটি অবস্থা তৈরি করা হলো, অবতারণা করা হলো, যেখানে প্রধান বিরোধী দল যারা বিপুলভাবে জনসমর্থন পুষ্ট এবং 5 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সন্দেহাতীতভাবে তাদের সমর্থন হারিয়ে ফেলেছে, সেই সময় বিরোধী দল নির্বাচনে যেতেই পারলো না। এবং এমন একটি নির্বাচন হলো, যে প্রশ্নটি আপনি প্রথমে আমার এই ভাইকে করেছেন, যে 153 বা 54 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। আমি আপনাকে একটি উদাহরণ বলি। গত বছরের মে মাসে আমাদের সমর্থিত প্রার্থী সিলেট মেয়র ইলেকশনে 35,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে, আমরা আওয়ামী লীগের প্রার্থীকে 35,000 ভোটের ব্যবধানে পরাজিত করলাম। 6 মাস পরে যখন সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দলের প্রার্থী জয়ী হবে, আমরা জনগণের কাছে যাব ভোট চাইতে, সেটাই তো স্বাভাবিক। সেই সিলেট 1 সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। এখন আপনি কি এটার ইন্টারপ্রিট এইভাবে করবেন যে এই ভদ্রলোক সিলেট 1 আসনে এত বেশি জনপ্রিয় যে সিলেট 1 আসনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো? এটা কি গণতান্ত্রিক স্পিরিট? আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, নাকি ক্ষমতাটা হাইজেক করা হলো? 149 আসন যারা পায়, তারা যদি বিরোধী দলে থাকে, তাহলে 151 যারা পায় তাদের সেই মতকেও বিবেচনায় বা আমলে আনা উচিত। আপনি কি দয়া করে, গণতন্ত্রের নির্যাস, যদি সেটি নির্যাস হয়ে থাকে, তাহলে 1991 সাল বা 2001 সালে বিএনপি যে সরকার গঠন করেছে, আপনি কি পার্লামেন্টে একটি উদাহরণ দেখাতে পারবেন যেখানে বিরোধী দলের কোনো প্রস্তাবকে পার্লামেন্টে পাশ করা হয়েছে সেই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে? বিরোধী দলকে কতটুকু অ্যাকোমোডেট করা হয়েছে সেটি নিয়ে বিতর্ক হতে পারে। মানে অ্যাকোমোডেট কিভাবে করেছে সেটা না, আপনি বলছেন যে মতকে মূল্যায়ন দেওয়া, কোন একটি প্রস্তাব কি আপনি দেখাতে পারবেন যেটি পার্লামেন্টে পাশ হয়েছে? আমি আসছি আপনাকে, আপনি এত পিছনে, এত 2001-এ আসবেন কেন? আরেকটু আগে যাই, 1991-তে যাই। 1991-তে যখন শাহাবুদ্দিন সাহেবের ব্যবস্থাপনায় সংসদীয় নির্বাচন হলো এবং বিএনপি জয়লাভ করলো, তারপরে বেশ কিছুদিন গেল,
একটি দোটানার মধ্যে যে সংসদীয় ব্যবস্থার প্রবর্তন হবে কিনা রাষ্ট্রপতি শাসিত অবস্থা থেকে, সেটি ছিল তিন জোটের ঘোষিত রূপরেখা এবং জনগণের কাছে ওয়াদা। এই অবস্থার টানাপোড়েনের মধ্যে বিরোধী দল আওয়ামী লীগই প্রথম সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল উত্থাপন করে এবং সেই বিলটি পরবর্তীতে সেই বিলের প্রতি সম্মান রেখেই সরকারি দল বিএনপি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সংসদে বিল উত্থাপন করে এবং সর্বসম্মতভাবে সংসদের সমস্ত সদস্যের সর্বসম্মত ভোটে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন হয়, দ্বাদশ এবং ত্রয়োদশ সংশোধনী পাশ হয়। তো আমি যদি অ্যাকোমোডেশনের কথা বলি, এর থেকে বড় অ্যাকোমোডেশন তার হতে পারে না। নির্বাচনের আগের যে প্রতিশ্রুতি সেটার একটা আগে বাস্তবায়ন আগে- আগের আগের প্রতিশ্রুতির পরবর্তীতে বাস্তবায়নই তো মূল কথা। বিএনপি যদি তার প্রতিশ্রুতির প্রতি একনিষ্ঠ না হতো, দায়িত্বশীল না হতো, তাহলে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় চলে যেত, সংসদীয় ব্যবস্থায় সেই এই প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া লাগতো না। আর আরেকটা যেটা আপনি যেটা বলছেন যে 2001-2006 সনে বা তার আগে বিরোধী দলের কোন প্রস্তাব তারা নিয়েছে, বিরোধী দলের কোনো প্রস্তাব নিয়েছি বা নেয় নাই সেই রেকর্ড আমার কাছে নাই, কিন্তু তখনকার বিবেচনায় আর আজকে 2009 থেকে 2014 সন পর্যন্ত যে শাসন আমরা দেখছি সেটার সাথে যদি আপনি একটি তুলনামূলক বিচার করেন, তাহলে আমি বলবো শাসক দল হিসাবে, সরকারি দল হিসাবে বিএনপি অনেক বেশি সহিষ্ণু এবং অ্যাকোমোডেটিভ ছিল, যেটি আজকের আওয়ামী লীগের মতো। অনেক ধন্যবাদ। আমি একটু মামুনুর রশিদ আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাচ্ছি। উনি একটি তুলনা দাঁড় করাতে চেষ্টা করেছেন এবং সেখানে তিনি মনে করেন, তিনি দাবি করেন যে অনেক বেশি সহনশীল বিএনপি। মানে আমি যদি আরেকটু যোগ করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, সুশাসনের কথা বলেন, আপনারা দাবি করেন যে এখন দেশ ভালো চলছে। শামীম ওসমান থেকে শুরু করে আপনার নিজের দলের অসংখ্য নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ নিকট অতীতেই রয়েছে। আমরা কেন ওনার এই দাবিকে যথার্থ বলবো না? আসলে আমি এই কথাগুলো এইভাবে বলতে যাচ্ছিলাম না, তবু ওনার কথার উত্তরে আমি কথাগুলো বলছি। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম রাজপথে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং বাংলাদেশের সংবিধান বাংলাদেশ আওয়ামী লীগের, এটা বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান উপহার দিয়েছে। 1973 সনের নির্বাচন, এটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন সময়ে যেই সব রাজনৈতিক দল ক্রিয়াশীল ছিল, সকল দলের অংশগ্রহণে দেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তর করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাকশালের কর্মসূচি উনি প্রণয়ন করেছিলেন। এরপরে 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই সংবিধানকে সঙ্গীনের খোঁচায় নিষিদ্ধ করে সামরিক বাহিনীর মাধ্যমে আজকে দুর্ভাগ্যজনকভাবে কথা বলতে হচ্ছে আমাকে, এই বিএনপি রাজনৈতিক দলের জন্ম হয়। এবং যদি আপনি বলেন, আমরা কিন্তু এই ইতিহাসগুলো জানি। আমি বলছি যদি আপনি বলেন যে এরপরে গুম খুন, সেটা বিরোধী দল হোক কিংবা 1200 সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল সেই 75-এর পরে বিএনপির আমলে, জিয়াউর রহমানের আমলে। আর গণতন্ত্রের কথা যেটা বলছেন, গণতন্ত্রের কথা যেটা বলছেন, গণতন্ত্রের কম্পারেটিভ উনি যেটা বলেছেন, 91 নির্বাচনের পরে আপনার ওনার মনে থাকবার কথা যে বিএনপি 15ই ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত করেছিল। তখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাধ্য করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে। সেই অবস্থা আপনার কাছে আসবে, একজন দর্শক অপেক্ষা করছেন, আমি কলটি নিয়ে প্যানেলে ফিরে আসবো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি স্টুডিওতে কথা বলছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমি আমার এই আওয়ামী লীগের ভাইজানকে একটু প্রশ্ন করতে চাই। জি জি, বলুন। যে এখন যে পার্লামেন্টটা ওনারা নিয়ে নিলেন, আবার পুরানো হিস্ট্রি তুলে গণতন্ত্রকে একদম ফুলের মতো সাজাইতেছেন। ওনারা নিজে আজকে গণতন্ত্রকে হত্যা করে যে কোনো আইন বা যে কোনো বিল পাস করার জন্য যে পার্লামেন্টে যে ক্রেডিবল অপোজিশনের যে দরকার হয়, এইটা নাই। একতরফা যতগুলো কাজ করাইতেছেন এবং করতেছেন, ইনক্লুডিং বাজেট, সবগুলো রং হয়ে যাইতেছে। বিকজ উইদাউট এনি ডিবেটিং, নো ডিবেট।
আমি যদি আজকে আওয়ামী লীগের লোক হইতাম, ইভেন মিনিস্টার হইতাম, আমি পার্লামেন্টে যাইতাম না যত সময় মতো আমার সামনে অপোজিশন নাই। অপোজিশন নাই, এই জন্য আজকে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের পার্লামেন্টের এই অবস্থা। আবার দর্শক, উনি আপনার কি কাছে লেকচার একটা ছোট্ট দিচ্ছেন, প্রশ্ন আছে, পুরানো দর্শক history। শুনতে পাচ্ছেন? লোক উনাকে দর্শক, ভোট দিছে, দর্শক, আপনি কি আমার কথা শুনতে এত পাচ্ছেন? বেশি ভোট দিছে, কিন্তু উনারা সেম কাজ আবার করলেন। জি, দর্শক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে যে আপনি বলছেন যে বিরোধী দলের অভাব বা বিরোধী দল নেই, কিন্তু আওয়ামী লীগ বা ক্ষমতাসীন জোটের কথা শুনে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর বিরোধী দল এখন সংসদে অবস্থান করছে। আপনার কিছু বলার আছে এই বিষয়ে? জি, এইটা ওনাদের একটা বানচাল, এবং জাস্ট একটা কথা বলেই খাড়া হয়ে যাইতেছেন। আসলে তো সব লোকই দেখতেছে। আমি কোনো পার্টি করি না। আমি ছোট থাকতে অনেক সময় মুক্তিযোদ্ধাদের জন্য ক্যানভাস মানে লুকাইয়া ইনফরমেশন দিছি। 7.5 বছর বয়স ছিল আমার, দেশে ছিলাম আমি নিজে আওয়ামী লীগ করছি, কিন্তু আওয়ামী লীগের অবস্থা আমি দেখছি স্বাধীনের পরে রিলিফের মাধ্যমে, কম্বলের মাধ্যমে। ধন্যবাদ দর্শক, আমরা খুব বেশি পেছনে চলে যাচ্ছি, আমরা বিরোধী দলের প্রসঙ্গে ছিলাম। দর্শক যেটি বলেছেন আপনি শুনেছেন, যদি একটু রেসপন্ড করেন। ওনার কথার উত্তরে আমি একটু কন্টিনিউ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার নেতৃত্বে সকল সময়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। এই সরকার আওয়ামী লীগের আমলে সকল উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপনির্বাচন এমনকি শেষ মুহূর্তে সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কেন উঠেছিল মাগুরা উপনির্বাচন, মিরপুর নির্বাচনে ভোটারবিহীন জালিয়াতি নির্বাচনের কারণে। এবং এই নির্বাচনটা সকল দলের অংশগ্রহণে করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের জন্য বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছেন। উনি অন্তর্বর্তীকালীন সরকারে তাদের যোগ দেওয়ার জন্যে খোলা মনে প্রস্তাব দিয়েছেন। যতবার প্রস্তাব দেওয়া হয়েছে ততবার সরকার উৎখাত করবার জন্যে জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, ট্রেনে আগুন দেওয়া, এগুলো করে ওনারা গণতন্ত্রকে ব্যাহত করবার জন্য চেষ্টা করেছেন। আজকে বিরোধী দল, তৎকালীন বিরোধী দল, আজকের বিএনপি 18 দল, ওনার নির্বাচনের ট্রেন ওনারা কথা বলছেন সেটা তো সংকটকালীন একটি সময়ের কথা, গত নির্বাচনের আগে। তো এখন তো দেশে কোনো ধরনের কোনো সংকট নেই বলে আপনারা দাবি করছেন, তাহলে এখন কেন মানুষ হত্যা হচ্ছে? শোনেন, বাংলাদেশে 16 কোটি মানুষ, যেই জায়গায় মানুষ খুনের কথা বলা হচ্ছে, সরকার, আইন প্রয়োগকারী সংস্থা সঠিকভাবে অপরাধীদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্যে আজকে পদক্ষেপ নিচ্ছে। এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো কি মন্দ এটা বিবেচনা করবেন, সামগ্রিকভাবে জিনিসটাকে দেখতে হবে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনাকে আপনি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এটার সূচক হিসেবে আপনি দেখতে পারেন না। একটা অঞ্চলের আপনাদের দলের নেতাকর্মী, প্রভাবশালী মানুষজনদেরকে 7 জনকে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়াকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলছেন? আরেকটা শহরে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে গাড়ির মধ্যে আগুন ধরিয়ে মেরে ফেলা হলো, এটিকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলবেন? শোনেন, আরো বলবো, বিএনপির আমলে চট্টগ্রামে জামাল উদ্দিনকে, বিএনপির নেতা জামাল উদ্দিন, বিএনপির চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি, আওয়ামী লীগ নিয়ে আমি একটু আওয়ামী লীগ, এই হত্যাকাণ্ডের পরে অপরাধীদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। র্যাবের যেই সকল কর্মকর্তা এর সাথে যুক্ত তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, এবং সরকার কঠোরভাবে যারা অপরাধীদেরকে দমন করার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ আমি করেছে। আসছি জনাব মামুনুর রশিদ, একজন দর্শক আছেন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম দর্শক, ওয়ালাইকুম আসসালাম। বলুন, আপনি স্টুডিওতে কথা হ্যালো। বলছেন। জি, হ্যালো দর্শক, হ্যালো। আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। জি, আমার হলো যে আওয়ামী লীগের ভাইকে, জি, এই যে, জি, আমার দর্শক, আপনার আওয়ামী লীগের টেলিভিশনের ভাইকে, ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলতে হবে, আপনার কথার ইকো হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। আচ্ছা, আমি সাউন্ড কমাই দিচ্ছি। ওই যে আজকে যে, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আজকে না কালকে যে ওই যে একজন শিক্ষককে আওয়ামী লীগের
কিছু লোক যে দিগম্বর করে রাস্তার মধ্যে ঘুরালো, উনিও আওয়ামী লীগের লোক ছিল। এখন যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে কামড়া কামড়ি হচ্ছে, এটা কিভাবে উনি করতেছেন? উনি বলার চেষ্টা করছেন যে সবকিছুই বিচ্ছিন্ন ঘটনা, সামগ্রিকভাবে আমাদেরকে ল অ্যান্ড না না, অর্ডার এটা সিচুয়েশন দেখতে বিচ্ছিন্ন হবে কি? এবং একজন সেটিতে উনি শিক্ষককে সন্তুষ্ট। এটা আওয়ামী লীগের নিজেরা। জি। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। তারপরে ওই যে সব জায়গায় এখন নিজেদের মধ্যে, এই যে বিএনপি খালেদা জিয়া বলছে যে আওয়ামী লীগকে পচে যে গেলেই তখন ওরা দেশের উন্নতির দিকে দেশের। ধন্যবাদ। দর্শক আপনার বক্তব্য পেয়েছে, আপনি যদি একটু ব্রিফলি বলেন, তারপর আমি ওনার কাছে একটু যেতে চাই। আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, একটা বড় রাজনৈতিক দল তারা এখন ক্ষমতায় আছে, নিজেদের সমস্যাগুলো যদি সমাধান করতে না পারে তাহলে দেশের সমস্যা কিভাবে সমাধান করবে? শুনুন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই যে ঘটনাগুলো বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এটা বিচ্ছিন্ন ঘটনা এবং দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এতে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। ধন্যবাদ। আসবো আপনার কাছে মুক্তাদি সাহেব, উনি বলতে চাইছেন যে এই সব কিছুই বিচ্ছিন্ন ঘটনা। সবই বিচ্ছিন্ন ঘটনা। আমি ওনার কথাটাতে যাওয়ার আগে এক মিনিটে একটা জিনিস বলি। নারায়ণগঞ্জের এই 7টা মার্ডারের ঘটনার পরে প্রথম পেপার পত্রিকায় যে ঘটনাটি এসছে সেটি হলো যে একজন মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রীর ছেলে এই ঘটনার সাথে জড়িত। তারপরে বলা হলো যে মেয়ের জামাই জড়িত। ওই মন্ত্রী ভদ্রলোক পত্রিকায় বিবৃতি দিয়ে অস্বীকার করলেন যে ওনার পরিবারের কেউ জড়িত না। ইতিমধ্যে সেই এক সদস্য, ওনার জামাই, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, কিন্তু তার ছেলে বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এবং এই দায়িত্ব কাঁধে নিয়ে উনি যদি অন্তত পদত্যাগ করতেন তাহলে বোঝা যেত যে ওনার কোনো সামান্যতম হলেও কোনো মর্মযাতনা আছে, সেরকম কোনো প্রমাণ নেই। আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি আগে মানে একটু বলি যে আমরা কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, অন্য দল করি, সেটি অন্য বিষয়। এই আপনাদের টকশোর পপুলারিটি বাড়ানোর থেকেও যেটি বেশি গুরুত্বপূর্ণ, আমরা ঝগড়াঝাটি করে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা এই দেশেই থাকবো, বাংলাদেশেই সবাই থাকবো, আমরা বাংলাদেশের নাগরিক, দেশকে ভালোবাসি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটি বিএনপি, আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দল বা গণতন্ত্রের জন্য কোনো ভালো সুফল বয়ে নিয়ে আসবে না। এটি সবার জন্য একটি অশনি সংকেত। সবচেয়ে বড় যে সমস্যা আজকে দেশের, সেটি হচ্ছে ল্যাক অফ গভর্নেন্স, পুয়ার গভর্নেন্স, অথবা গভর্নেন্সের বিকৃতি। আপনি র্যাব পুলিশের মাধ্যমে তাদেরকে ব্যবহার করে বিরোধী দলকে এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে ক্ষমতায় এসেছেন, যার অব্যবহিত পরবর্তী ফলাফল হচ্ছে এই পুলিশ এবং র্যাব যারা মনে করে যে আমাদের হাতে, আমাদের কাঁধের উপরে ভর করে এই দল ক্ষমতায় এসেছে, সুতরাং যা ইচ্ছা তা করার লাইসেন্স আমরা পেয়ে গিয়েছি। এবং তাদের এই বেপরোয়া কর্মকাণ্ডই প্রমাণ করে যে শাসক দলের সাথে তাদের সম্পর্কটা কীরকম। পাবলিক সেক্টরের ব্যাংকগুলি এই সরকার ক্ষমতায় আসার আগে পাবলিক সেক্টরের ব্যাংকগুলি মোটামুটি একটু স্টেবল পজিশনে ছিল। একটি ছোট্ট ব্যাংক, বেসিক ব্যাংক, অত্যন্ত ভালো অবস্থায় ছিল এবং বেসিক ব্যাংক অনেক প্রাইভেট সেক্টরের ব্যাংক থেকেও বেটার পে প্যাকেজ দিত তাদের এমপ্লয়ীদেরকে। সেই ব্যাংকটি গত 5 বছরে দেউলিয়া হয়ে গেছে। আপনি সমস্ত পাবলিক সেক্টরের ব্যাংকগুলি যদি খতিয়ান নেন, দেখবেন 25 থেকে 30 হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, এই পাবলিক সেক্টরের ব্যাংকগুলিতে সরকার মনোনীত পরিচালক হিসেবে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা কেউ যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, কেউ মহিলা লীগের প্রেসিডিয়াম মেম্বার। মানে এই পাবলিক সেক্টরের ব্যাংকগুলিকে ওপেন করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলি যেন করে খেতে পারে। এই যে কাজগুলো সরকার, সময় হয়নি, এই যে সরকার এবং পরিচালনা পর্ষদে এই যে রাজনৈতিক নিয়োগ তো বিএনপির সময় ছিল। দেখেন, বিএনপির সময় যদি সরকারি প্রতিষ্ঠানে এরকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কবিহীন, একেবারেই সম্পর্কবিহীন লোকজনকে মনোনয়ন দেওয়া হতো, তাহলে আজকে আওয়ামী লীগের বেলায় যে ফলাফল দেখছেন সেই ফলাফল আপনি বিএনপিদের বেলায় দেখতেন, কিন্তু সেটা দেখেননি। আমি যে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছে, বলুন। দর্শক আপনারা শুনতে পাচ্ছে, আপনার টেলিভিশনের ভলিউম কমে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। টেলিভিশনের ভলিউম কমাইছি ভাই। জি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছে, বলুন। আমি আমার আওয়ামী লীগের বাইরে একটা কথা বলতে চাই। উনি বলতেছেন
বিএনপি বিএনপি খারাপ কাজ করেছে, তো বিএনপি যদি খারাপ কাজ করে, তো আপনারা কি এখন খারাপ কাজ করবেন? উনি তো বলছেন যে আওয়ামী লীগ কোনো খারাপ কাজ করছেন না এবং যা কিছু হচ্ছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। দর্শক শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমি দর্শককে হারিয়ে ফেলেছি। জি, আমি যে কথাটি বলছিলাম সেটি হলো, রাষ্ট্র হিসাবে যদি আমাদের এই কাঠামোটাকে ঠিক করতে হয়, শুধু দেশের জমিন থাকলেই তো রাষ্ট্র হবে না। রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সংহতি থাকতে হবে এবং সেগুলি ফাংশনাল হতে হবে, তাহলে না গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে এবং অর্থনৈতিক প্রবৃত্তিটাকে গণতান্ত্রিক ব্যবস্থা সাপোর্ট করবে। যে আদারওয়াইজ গণতান্ত্রিক অর্থনৈতিক প্রবৃত্তিও হবে না। মানুষের যদি আস্থা না থাকে তাহলে দেশীয় এবং বৈদেশিক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে না, অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে এবং একসময় আজকে যেটা আমরা জিডিপির গত এক দশকে 6% প্রবৃদ্ধির কথা বলি, একসময় দেখবেন সেটি উল্টো রথে চলে গিয়েছে। কিন্তু মিস্টার মুক্তাদির, যদি অর্থনীতির প্রতি বিএনপির এতটাই যদি চিন্তা থাকে বা অনুভূতি থাকে, তাহলে আওয়ামী লীগের গত টার্মের শেষ একটি বছর অর্থনীতির উপর দিয়ে কি গেছে, আন্দোলন সংগ্রামের নামে অর্থনীতির কতটা ক্ষতি হয়েছে, সেই পরিসংখ্যান কি আপনার কাছে আছে? তার থেকে বেশি ক্ষতি করেছে শাসক দল আওয়ামী লীগ নিজে। আমি আপনাকে যে পরিসংখ্যানটি দিলাম সেটি হলো ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সমস্ত সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। আপনারা যেটি করেছেন আর সেটির দায় কে? বিএনপি শেষ বছরে এসে শেষ বছর পুরাও করেনি। নভেম্বর থেকে বিএনপির নির্বাচন বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং আওয়ামী লীগ যখন নির্বাচন কমিশন যখন নির্বাচনী তফসিল ঘোষণা করে, তারপর থেকে অবরোধ শুরু হয়েছে, একটানা অবরোধ। এই সময় বিএনপি প্রকাশ্যে কোথাও বলেনি যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার জন্য বা কোথাও বোম মারার জন্য কিছু করেনি। এবং বিএনপি এতটুক দায়িত্বশীল দল বলেই যখন তারা দেখেছে যে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি রাষ্ট্রীয় বাহিনীর নিষ্পেষণে বাধাগ্রস্ত হচ্ছে এবং এই সুযোগে কেউ কেউ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তখন এই গণতান্ত্রিক দলটি, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, জনসমর্থন পুষ্ট দলটি নির্বাচনের অব্যবহিত পরেই তাদের সমস্ত কর্মসূচি স্থগিত করে দিয়েছে। যদি বিএনপি আওয়ামী লীগের মতো এতটুকু ক্ষমতা লিপ্সু হতো, তাহলে তখন থেকে অবরোধ চালু রাখতো যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের পতন হয়। কিন্তু বিএনপি দায়িত্বশীল দল বলেই, এই জনমানুষের অসুবিধার কথা বিবেচনা করেই এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ড যেন তাদের উপর ভর করে কেউ চালাতে না পারে, সেই জন্যই নির্বাচনের অব্যবহিত পরে এই জাতীয় কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। একটা কাউন্টার ন্যারেটিভস রয়েছে, আপনি জানেন কিনা জানি না, আমাদের মিডিয়া পাড়ায় বা যারা একটু রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, বিশ্লেষণ করেন, তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে বিএনপি সংগঠন হিসেবে এতটাই দুর্বল হয়ে গেছে, কোমর এমনভাবেই ভেঙে গেছে বা ভেঙে দেওয়া হয়েছে যাতে করে সেই আন্দোলন সংগ্রাম করবার মতো শক্তিও আপনাদের নেই। দেখেন, এই ব্যাখ্যাটি, এই যে অ্যাসেসমেন্ট, এটি এতই কাঁচা একটি অ্যাসেসমেন্ট। এই জন্য আমি বলবো, বেগম খালেদা জিয়া 18 দলীয় জোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছে, আপনারা নির্বাচনকে প্রত্যাখ্যান করুন। এবং সেই আহ্বানের সাড়া এতটুক পাওয়া গেছে যে 154টি সিটে দ্বিতীয় কেউ প্রার্থী হিসাবেই আসেনি, এগিয়ে আসেনি। বাদবাকি যে 146 সিটে নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনারা মিডিয়ার ভাইরাই দেখিয়েছেন যে কোনো ভোটার সেন্টারে যায়নি এবং ভোটিং পার্সেন্টেজ নাই, ভোটারই নাই। এর থেকে সফল কোনো আন্দোলন স্বাধীন বাংলাদেশে হয়েছে বলে আমি মনে করি না। এখন সেই গণমানুষের মতের প্রতি শ্রদ্ধা রেখে আপনি যদি সাড়া না দেন এবং ক্ষমতা দখল করার মনোবৃত্তি দ্বারা চালিত হন, তাহলে যা হওয়ার কথা সেটাই হয়েছে এবং আওয়ামী লীগ সেইভাবেই ক্ষমতায় এখন হাইজেক করে রয়েছে। তো আপনারা জাতীয় নির্বাচন বর্জন করলেন, তার কিছুদিন পরেই স্থানীয় সরকার নির্বাচন হলো, সেটাতে কেন গেলেন? স্থানীয় সরকার আর জাতীয় সংসদের নির্বাচন, জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা যে সরকারের প্রতি, যে নির্বাচন কমিশনের প্রতি আপনাদের আস্থাই নেই, তাদের অধীনে কিভাবে আপনারা নির্বাচনে গেলেন? এটা একটা স্ববিরোধী ব্যাপার হয়ে গেল। সব বিরোধী না, আমরা এর আগেও সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়েছি, সেটি ছিল স্থানীয় সরকার নির্বাচন এবং সেই স্থানীয় নির্বাচনে আমাদের প্রার্থীরাই জয়লাভ করেছেন। কিন্তু আমরা জানতাম যে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটা নীলনকশা নির্বাচন করবে, সেটি আমাদের কথা প্রমাণিত হয়েছে। এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না। ধন্যবাদ জনাব মুক্তাদির। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মুক্ত সংলাপ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, এবং তার কাউন্টার পার্ট হিসেবে রয়েছেন আজকে খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি ব্যবসায়ী, রাজনৈতিক পরিবারের সন্তান এবং বিএনপি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আমি এ পর্যায়ে অ্যাডভোকেট মামুনুর রশিদ আপনার কাছে আসতে চাই। মানে সুশাসনের যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা তো খুবই চিরন্তন, শাশ্বত, এবং বারবার মানুষের এক ধরনের আশাভঙ্গ হয়। আপনি যে দর্শকদের সঙ্গে কথা বলছেন বা আমরা যে দর্শকদের কল পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা রয়েছে। প্রবাসে বসে তারা কিন্তু বাংলাদেশকে অনুভব করেন, এবং যে বাংলাদেশকে তারা প্রত্যাশা করেন, বোধ করি ইটস নট অ্যাবাউট আওয়ামী লীগ অর বিএনপি, এটা কারো কাছ থেকে তারা পাচ্ছে না। এই যে ফ্রাস্ট্রেশন, এই যে এক ধরনের হতাশা, সেটা কি আপনারা অনুধাবন করেন কিনা, ফিল করেন কিনা রাজনীতিবিদ হিসেবে? শোনেন, সত্যিকার অর্থে গণতন্ত্রে সকল রাজনৈতিক দলের একটা সহাবস্থান, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে সকলের ভূমিকা রাখা, এটা গণতন্ত্রের জন্য অপরিহার্য। বিগত জাতীয় সংসদে এই নির্বাচনের আগের নির্বাচনে যখন আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল, আপনার মনে থাকার কথা, প্রথম দিনই সংসদ থেকে তখন বিরোধী দল ওয়াকআউট করেছিল। ওনারা পার্লামেন্টে অংশগ্রহণ করেন নাই, ডিবেটে সংসদকে অকার্যকর করতে চেয়েছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার জন্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন। এরপরেও আপনারা যখন বিরোধী দলে ছিলেন, আপনারা কি এই কাজটি করেন? আমি বলছি, মানে বর্জন করেন? এরপরেও আওয়ামী লীগ যখন বর্জন করেছিল, তার যুক্তিসঙ্গত কারণ ছিল। ওনাদেরও তো নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ আছে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, গণতন্ত্রের দাবিতে সংগ্রাম করেছিল, যেটা বিভিন্ন নির্বাচনে মাধ্যমে সেইটার যৌক্তিকতা ছিল। আমি বলছি, আমাকে বলতে দেবেন, আপনার সময় আমি বলিনি। এরপরেও আওয়ামী লীগ বিদ্যুৎ ক্ষেত্রে, আওয়ামী লীগ শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, তথ্য প্রযুক্তির উন্নয়নে, নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ ব্যাপক সাফল্য অর্জন করেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু দে হ্যাভ গট देयर ওন ক্লেইমস। আমার মনে হয় যে সেই জায়গাটিতে না আমি গিয়ে বলছি আপনাকে, বলেন। আমি আজকে আপনাদেরকে বলছি, কিন্তু বিরোধী দল কি করলো? একটা কার্যকর বিরোধী দল হিসাবে আজকে তাদের যে ভূমিকা ছিল, এই ভূমিকা তারা পালন না করে জনগণকে বলুন যে বিগত আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি দেওয়াকে সামনে নিয়ে বিরোধী দলের কোনো আন্দোলন ছিল না। তাদের আন্দোলন ছিল যুদ্ধাপরাধীদের রক্ষা করা, তাদের আন্দোলন ছিল গণতন্ত্রকে ব্যাহত করা, ট্রেনে আগুন দেয়া, মানুষ জ্বালিয়ে পুড়ে মেরে ফেলা, এটা ছিল তাদের আন্দোলন। আজকে যে কথা উনি বলছেন যে নির্বাচনের পরে বিএনপি আন্দোলন করতে পারে নাই, বিএনপি জামাতের জুতো পায়ে পড়ে বিএনপি হেঁটেছে বলেই, যুদ্ধাপরাধীদের মুখের বুলি তাদের মুখ দিয়ে আউড়িয়েছে বলেই বাংলাদেশের জনগণ তাদের তথাকথিত আন্দোলনে সাড়া দেয়নি। তারা আন্দোলনের ট্রেন মিস করেছে, তারা গণতন্ত্রের ট্রেন মিস করেছে, এবং তারা নির্বাচনের ট্রেন মিস করেছে। যুদ্ধাপরাধীদেরকে কি আপনারাও স্বল্প মাত্রায় হলেও লালন করেননি? বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল, যেই দল আইনানুগ প্রক্রিয়া নির্বাচনে জনগণ ম্যান্ডেট দিয়েছে, এটা আমাদের নির্বাচনী ম্যান্ডেট, জনগণ ম্যান্ডেট দিয়েছিল। আওয়ামী লীগ ভোট নেওয়ার আগে এই ম্যান্ডেট নিয়েছিল এবং আওয়ামী লীগ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার করবার উদ্যোগ নিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের ব্যাপারে আপনারা সবসময় রাজনৈতিক মঞ্চে কথা বলেন, কিন্তু যুদ্ধাপরাধীদেরকে পেট্রোনাইজ করা বা তাদেরকে লালন করা বা অ্যাকোমোডেট করার বিষয়টি কি আওয়ামী লীগ কখনোই করেনি? আওয়ামী লীগ কখনোই যুদ্ধাপরাধীদের অ্যাকোমোডেট করেনি। আওয়ামী লীগ কখনোই যুদ্ধাপরাধীদেরকে অ্যাকোমোডেট করেনি। আমি আপনাকে যে কথাটা বলছি, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে বিনির্মাণের জন্য আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? আমি দায়িত্ব নিয়েই বলছি। আচ্ছা, 1996 সালের যে ক্যাবিনেট, সেখানে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে যিনি ছিলেন, আপনার গ্রেটার ময়মনসিংহেরই ভদ্রলোক, তার ব্যাপারে কিন্তু আপনি যদি ইতিহাসের বইগুলো দেখেন, আপনি যদি সে সময়কার পত্রপত্রিকা দেখেন, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি শোনেন, ব্যয়ের কথা বলেন। আপনি মাওলানা নুরুল ইসলাম সাহেবের কথা, আমার পাশের জেলার মানুষ। আমি দায়িত্ব নিয়ে বলছি যে মাওলানা নুরুল ইসলাম কখনোই যুদ্ধাপরাধী ছিলেন না। এটা তো আমি দায়িত্ব আদালত বলবে। আদালত যদি বলে, আদালত তার পক্ষে ছিলেন। শোনেন, যুদ্ধ অপরাধী
কাদের বিচার হচ্ছে আপনাকে বুঝতে হবে। যারা গণহত্যা করেছে, যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে তাদের বিচার হচ্ছে। আজকে তাহলে যে আজকে কেউ যদি যুদ্ধাপরাধী না হয় কিন্তু স্বাধীনতা বিরোধী হয়, তাদের জায়গা আছে আওয়ামী লীগ, এটাই তো আপনার কনক্লুশন? নো, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে লালন করে, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে ধারণ করে। তাহলে নুরুল ইসলাম সাহেব ওই সময় তার ভূমিকাটা কি ছিল? মানে উনি কি স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন, নাকি সরাসরি স্বাধীনতার বিপক্ষে তার একটি অবস্থান ছিল? মাওলানা নুরুল ইসলাম সাহেবের আপনি খবর নেবেন, না, আমি খবর নিয়ে আসলে আপনাকে সরাসরি প্রশ্নটা করছি। মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান তার ছিল না। আচ্ছা, আসবো আপনার কাছে। একজন দর্শক আছেন। হ্যালো, আমি দুঃখিত, আমি বোধ করি দর্শককে হারিয়ে ফেলেছি। আপনি বলছেন যে বর্তমান সংসদটি অনেক কার্যকর, তাই তো? মানে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান সংসদ কি? আপনাকে এর আগেও আমি বলেছি, এখনো বলছি, জননেত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, উনি সকলের অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার জন্যে উনি সংলাপের আহ্বান জানিয়েছিলেন। না, আমি সে বিষয়ে যাচ্ছি না, আমি বলছি দশম সংসদ কি কার্যকর কিনা। দশম সংসদে সরকারি দল আছে, বিরোধী দল আছে। দেশে সংসদ কার্যকরভাবেই পরিচালিত হচ্ছে এবং সংসদীয় কমিটিগুলো সঠিকভাবে কাজ করে চলছে। আজকে আমি বলবো যে সংবিধান সমুন্নত রাখার ক্ষেত্রে আজকে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, আজকের সরকার এবং বিরোধী দল এবং সংসদ, আমি মনে করি যে কার্যকরভাবেই এই ভূমিকা পালন করছে। ছোট্ট দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে যে শামীম ওসমান সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে মানে প্রধানমন্ত্রীকে যেভাবে তিনি গ্লোরিফাই করেছেন যে ভাষায়, আমি জানি না সেটা আপনার জন্য কতটা স্বস্তিদায়ক, কিন্তু অনেকের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলেছি, এটাকে তারা একটি নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কিছুদিন আগে, 2-3 দিন আগে মমতাজ, যিনি সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, সঙ্গীত শিল্পী, তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি গান বানিয়েছেন বা গান লিখেছেন বা গান সুর করেছেন। সেটি তিনি জাতীয় সংসদে ওনার টাকায় যে সংসদ চলে সেই টাকায় চালানো সংসদে দাঁড়িয়ে সেই একই ধরনের তোষামত করেছেন। এই ঘটনাগুলো কি আপনার জন্য খুব কমফোর্টেবল? মানে আপনি কি মনে করেন যে কোনো অধিকার আছে একজন মাননীয় সংসদের আমাদের টাকায় পরিচালিত সংসদে দাঁড়িয়ে স্তুতিবাক্য এভাবে আওড়াবেন? শোনেন, বাংলাদেশের যা কিছু অর্জন, সমস্ত অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে বলছি, সেটা আপনারা বিশ্বাস করেন, সেটা পার্লামেন্টে হতেই পারে। আমি যেটাকে আপনি বলছেন যে অতিমাত্রায় প্রশংসা করা, আমি যেটা বলবো, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের আশা ভরসার একমাত্র মূর্ত প্রতীক। সেটি নিয়ে আমার এবং কোনো বক্তব্য আজকে নেই। যেটা মানে আপনি মনে করছেন যে যা কিছু হয়েছে সেটা যথাযথ, সেটা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি, শোনেন, আমি মনে করি, মানে আপনিও মনে করেন যে শেখ হাসিনা পীর আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে? আমরা শেখ হাসিনাকে পীর আউলিয়ার শেখ হাসিনা কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত আওয়ামী লীগের সভানেত্রী। এটা নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই। আওয়ামী লীগ, সবই ঠিক আছে। শেখ হাসিনা বাংলাদেশে আজকে এই বিরোধী দলের আজকে এই ধ্বংসাত্মক কর্মসূচির মধ্যেও বাংলাদেশের যে গণতন্ত্রের যেই ট্রেন, এই ট্রেনটাকে উনি সঠিকভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার কাছে একজন দর্শক আছেন। হ্যালো, আমি দুঃখিত, আমি দর্শককে হারিয়ে ফেলেছি। জনাব মুক্তাদির, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সংসদকে তিনি বলছেন কার্যকর এবং যা কিছু বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেটিরও পরোক্ষভাবে তিনি একটি যথার্থতা খুঁজে বের করার চেষ্টা করছেন। দেখেন, উনি একটি দল করেন এবং সেই দলের একটি অঙ্গ সংগঠনের একটি দায়িত্বশীল পদে আছেন। তো ওনার চাকরি রক্ষার্থেই যাবতীয় অবস্থানের জাস্টিফিকেশনের মুখ থেকে আসতেই হবে, এটির কোনো বিকল্প নেই। একই অবস্থা কি আপনার ক্ষেত্রেও? না, আমাকে আপনি শোনেন প্রশ্ন করেন, আমি একটা কথা বলি, শোনেন। শুধুমাত্র জিয়াউর রহমানের মাজারে ফুল না দিতে যাওয়ার কারণে দিদেন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে রেল লাইনে দৌড়াতে হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি শৃঙ্খলার মধ্য দিয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল। জি, আপনার কাছে আমি যে কথাটি বলছিলাম, আপনি যে সংসদে গানের কথা বললেন, অথবা আরেক সাংসদ দ্বারা প্রধানমন্ত্রীর শ্রুতিকটু রকম প্রশংসা শুনেছি আমরা সংসদে, পুরো ব্যাপারটিকেই আওয়ামী লীগ, এই পুরো শাসন কার্য ব্যবস্থাটাকে, গভর্নেন্সকেই
একটি তামাশার পর্যায়ে নিয়ে গিয়েছে, এবং তামাশার পর্যায়ে নিয়ে গিয়েছেই বলেই আপনি প্রতিটা জায়গায় বিকৃতি দেখবেন, এবং এই বিকৃতির ছোঁয়া আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে শুরু করে প্রতিটা রাষ্ট্রের প্রতিটা স্তম্ভের উপর গিয়ে আঘাত করেছে এই বিকৃতি। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আওয়ামী লীগ দ্রুত নিজেকে সংশোধন না করে এবং জনগণকে আস্থায় না নেয়, একটি ইনক্লুসিভ ব্যবস্থার দিকে না আগায়, বিরোধী দলকে আস্থায় না নেয়, বিরোধী দলকে যদি এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে নিয়ে এসে একটি অবাধ, মুক্ত, স্বাধীন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করে, তাহলে যেদিকে এই দেশ এখন এগিয়ে চলেছে, রাষ্ট্রীয় বাহিনীগুলি যেরকমভাবে বেপরোয়া আচরণ করছে, এই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে নিপতিত হবে। এবং আমরা আমাদের প্রত্যেকের জন্যই, আমরা যে যে দলই করি না কেন, আমাদের রাজনীতি সচেতন প্রত্যেকের জন্য, এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য একটি অশনি সংকেত অপেক্ষা করছে, যদি দ্রুত এই পরিস্থিতির একটি পরিত্রাণ না করা যায়। আপনি যে রাজনৈতিক দলটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই রাজনৈতিক দলের যিনি শীর্ষ নেত্রী বা নেতা, তিনি গত বেশ কিছুদিন ধরেই একটি মন্তব্য করছেন রাজনৈতিকভাবে, যেটি অত্যন্ত স্পর্শকাতর। তিনি বলছেন যে জিয়াউর রহমানের মৃত্যুর কিছুদিন পরেই, 2-1 সপ্তাহ পরেই, বর্তমান প্রধানমন্ত্রী তিনি বোরকা পরে পালিয়ে যাচ্ছিলেন, এবং পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তিনি কয়েকবারই বলেছেন যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী জড়িত থাকার একটি বিষয় রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আজ এত বছর পরে জিয়াউর রহমানের মৃত্যুর এই নতুন অ্যানালজি পলিটিক্যালি আপনাদেরকে আদৌ কোনো হেল্প করবে? আমি প্রশ্নের উত্তরে যাবার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার সঙ্গে কথা বলে ফিরছি। হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, জি দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি আপনার এখানে আজকে যে আমাদের দুইজন প্রতিনিধি আছেন, ওনাদের একজনের নামটা অবশ্য জানি, আমাদের মামুনুর রশিদ সাহেব, অ্যাডভোকেট মামুনুর রশিদ ভাই। ওনার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং সালাম। আমার নাম তরিকুল ইসলাম দীপু, আমিও বাংলাদেশ থেকে বেড়াতে আসছি। তো আরেকজন যিনি আছেন, আমার ওনার কাছে প্রশ্ন, ওনারা বলেন যে নির্বাচন সম্পর্কিত যে প্রশ্নগুলো করেন, যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয় নাই, যেখানে 153টা আসনে প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন হয়েছে উনি বলতেছেন প্রার্থী। তো এখন আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা না করেন বা ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা না করেন, সেই দায় দায়িত্ব কি সরকারের না যারা না করছেন তাদের? চমৎকার প্রশ্ন, ধন্যবাদ। আমি জনাব মুক্তাদি সাহেব আপনার কাছে সরাসরি এই প্রশ্নের উত্তর যেতে চাই। এই প্রশ্নটির উত্তর আমরা সবাই জানি। প্রধান বিরোধী দল, এবং শুধু প্রধান বিরোধী দল না, মূলত আওয়ামী লীগ ছাড়া প্রতিটা রাজনৈতিক দল, যেটি আজকে আওয়ামী লীগের এই অদ্ভুত শাসনে একসাথে সরকারি দল এবং একই সাথে বিরোধী দল, সেই দলসহ প্রতিটা বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল, জোটভুক্ত অনুল্লেখযোগ্য কয়েকটি দল ছাড়া আওয়ামী লীগের জোটভুক্ত মহাজোটের সব দল নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল। কারণ তারা পরিষ্কারভাবে পাবলিকলি বলেছে যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং আওয়ামী লীগের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন সম্ভব নয়, এবং সেটি পরবর্তী নির্বাচনে প্রমাণিত হয়েছে। সুতরাং এই বিষয়ে মন্তব্য করাটা অহেতুক, এটি দরকার নেই। আমি একটু যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরে আসতে চাই, যে বেগম জিয়া শেখ হাসিনাকে জিয়াউর রহমানের হত্যাকারী হিসেবে যেভাবে চিত্রিত করছেন, সেটি কি আদৌ রাজনৈতিকভাবে আপনাদের জন্য কোনো ফল বয়ে আনবে কিনা? বেগম জিয়া শেখ হাসিনাকে শহীদ জিয়ার হত্যাকারী বলেছেন, এটি আমি কোথাও পড়িনি। আর শেখ হাসিনা ওই সময় সীমান্ত দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন কিনা, সেটি তখনকার পেপার পত্রিকা ঘেঁটে আপনারা বের করুন চলে যাচ্ছিলেন কিনা, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এরকম কথা আমাদের এরকম কথা বিএনপিকে রাজনৈতিকভাবে সাহায্য করবে কি না, যদি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য নাকি একটি পুরানো ঘটনার স্মৃতিচারণ, এবং আওয়ামী লীগের বারংবার অমূলক ব্যক্তিগত আক্রমণে অতিষ্ঠ হয়েই পুরনো ঘটনাগুলিকে সামনে নিয়ে আসতে হচ্ছে বিএনপি নেতৃত্ব। তাহলে আপনি স্বীকার করছেন যে শেখ হাসিনার যে অভিযোগ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পৃক্ততার বিষয়, সেটির বিপরীতে কিছু একটা দাঁড় করাতেই উনি এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন? আপনি আমার কথাটি হয়তো
পুরো শুনেননি। কারেক্ট মি অথবা ইফ আই এম রং, মানে আমার কাছে এটি মনে হয়েছে। আমি বলেছি যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে হত্যাকারী বলেছেন শহীদ জিয়ার, এটি আমি কোনো পেপার পত্রিকায় না, পড়িনি। পরোক্ষভাবে তিনি বলেছেন, তিনি সেটাই উনি মিন করতে আপনি চেয়েছেন। যেটা আমাকে বলেছেন যে ওই সময় উনি বোরখা পরে ভারতে পালিয়ে যাচ্ছিলেন কিনা, এটা আমি বলিনি, যে আপনার নেত্রী বলেছেন। হ্যাঁ সেটি পালিয়ে যাচ্ছিলেন কিনা আপনি সেই সময়ের পেপার পত্রিকা ঘেটে সেটি বের করুন। আমার ধারণা ওই সময় পেপার পত্রিকা ঘাটলে আপনি পেয়ে যাবেন উনি জিনিসটা। পালিয়ে যাচ্ছিলেন কি যাচ্ছেন না সেটা হচ্ছে আলোচনার একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে উনি কেন পালিয়ে যাচ্ছিলেন, তাহলে কি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কিনা, এই প্রশ্নের সেই একটা প্রশ্নের implication কিন্তু সেই রয়েছে। প্রশ্নের উত্তর তো আপনি শেখ হাসিনার কাছে খুঁজবেন, না, যিনি সেই চলে প্রশ্ন- যাচ্ছিলেন তার কাছে সেই খুঁজবেন। প্রশ্নের এই প্রশ্নটি উত্তরটা করেছেন আমি আপনার দিতে পারবো নেত্রী। না। প্রশ্নটি করেছেন কিন্তু আপনার নেত্রী। এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। কিছু প্রশ্ন কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু- এই প্রশ্নের যখন একজন মানুষ করেন তখন সেটি কিন্তু আলোচনার দাবি রাখে, এবং তার মানে তিনি পরোক্ষভাবে একজনকে ব্লেম করছেন। বেগম জিয়া বলেছেন ওই সময় শেখ হাসিনা ভারত সীমান্ত দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন। আমি আবারও বলছি, চলে যাচ্ছিলেন কিনা আপনারা পুরনো পেপার পত্রিকা ঘেটে সেটি বের করুন। আর কেন চলে যাচ্ছিলেন তার জবাব যিনি যাচ্ছিলেন তার কাছ থেকেই নেন। উনি যদি সেই সময় চলে যাওয়ার অবস্থানে থাকেন তাহলে উনাকেই গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কেন আমার চলে মনে হয় যাচ্ছিলেন। আমি আমার প্রশ্নটা আপনাকে বোঝাতে পারিনি, সেটি হচ্ছে যে উনি চলে যাচ্ছিলেন কি যাচ্ছেন না সেটির সত্যতা নিরূপণ করতে কিন্তু আমি প্রশ্নটি করিনি, বা আজকে আমরা এখানে বসিনি। আমার প্রশ্নটি হচ্ছে যে এই প্রশ্নটি, এই তথ্যটি দিয়ে বেগম জিয়া যেটি বলার চেষ্টা করছেন যে নিশ্চয়ই ওনার সঙ্গে ওনার বলার চেষ্টা করছেন, এটা তো আপনার অ্যাসেসমেন্ট। আমার অ্যাসেসমেন্ট, আপনার কাছে কি মনে হয় যে উনি এটি বলার চেষ্টা করেননি? কোনটা? মানে এই ইঙ্গিতটি ছিল না তার কথায়? কোনটা? বেগম জিয়া কি সেটি বলেননি পরোক্ষভাবে যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততা রয়েছে? বেগম খালেদা জিয়া যেটি বলেছেন যে ওই সময় ওই ঘটনার পরপরই শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ নেত্রী, সীমান্ত দিয়ে ভারতে চলে যাচ্ছিলেন। যতটুকু উনি বলেছেন আমরা ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি। এখন কেন চলে যাচ্ছিলেন সেই প্রশ্নের উত্তর সেই আপনি প্রশ্নটা কিন্তু উনি করেছেন, সেই প্রশ্ন কিন্তু আমি করিনি। না, বেগম জিয়া কিন্তু 3 বার, আমার কাছে সেই পত্রিকার কাটিংও রয়েছে, 3 বার তিনি সেই বলেছেন প্রশ্ন যে তো কেন- আমাদের সবার। কেন গিয়েছিলেন? এটি তো বিএনপি নেত্রীর মতো সারা দেশের আপামর মানুষের প্রশ্ন তো সেটি, উনি কেন চলে যাচ্ছিলেন, কেন চলে যাচ্ছিলেন সেই প্রশ্নের উত্তরটা আপনাদের তার কাছেই খুঁজতে হবে। রাজনৈতিক দলগুলোর কাজ তো আমরা শুধু প্রশ্ন ছুড়ে দেওয়া নয়। আমি বা আমার সাথে আজকে যিনি আলোচক আছেন, আমরা যার যার অবস্থান থেকে একটি কথা বললে সেটি আমাদের অবস্থান থেকে একটি উত্তর হবে, কিন্তু যিনি চলে যাচ্ছিলেন প্রশ্নের সত্যিকার উত্তরটা আপনাদের তার কাছেই খুঁজতে হবে। কিন্তু এই ধরনের প্রশ্ন করে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ ঢুকিয়ে দাও না, যেমন ওনারা করেছিলেন সন্দেহ কেন পিলখানা। হবে? আমি শেষ করি, ওনারা যে পিলখানা হত্যাকাণ্ডের পরে কিন্তু ওনারা বলেছিলেন যে বেগম জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলেন, উনি কোথায় ছিলেন। এটা কিন্তু খুবই সন্দেহজনক, সন্দেহ ঢুকিয়ে দেওয়া এবং কিছুটা আপত্তিকরও বটে আর কি। তিনি কোথায় ছিলেন মানে কি, তার মানে একটা সম্পৃক্ততা রয়েছে তার, এটি তো তারা মিন করতে চেয়েছেন। আপনারা ঠিক একই কাজটি করলেন না, আমরা এটি কি রাজনীতিতে না, ভালো আমরা- কোনো ফল বয়ে আমরা আনবে কিনা? একই কাজ করিনি। বেগম জিয়া যে কথাটি বলেছেন সেটি একটি ঐতিহাসিক সত্য, আপনি খোঁজ করলে সেটি তখনকার পেপার পত্রিকায় পাবেন। আর আওয়ামী লীগ বিডিআরের এই পুরো ঘটনাটিতে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, এবং তৎকালীন সরকারের ব্যর্থতার কারণে যে এতগুলি দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তার প্রাণ চলে গিয়েছে, সেই ব্যর্থতা ঢাকার জন্যই তারা বিএনপি নেত্রীর নামে একটি অপবাদ শুনেন, দিয়েছে। আমি একটু ধন্যবাদ। আমি একটু আসছি, একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমারও ভাই সাহেব লোক, আমি দোকান কথা মারছিলাম। জি, যে বলুন। ভাই সাহেব লোক আপনি মাত্রা। আসসালামু আলাইকুম ভাই সাহেব, জি, আপনার আপনার- বয়স কত? দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। ধন্যবাদ। দর্শক, আমরা তো মানে বয়স নির্ধারণ করার জন্য এখানে বসিনি। এখানে যারা দর্শক, যারা অতিথি হিসেবে তো উনি এসেছেন, জানতে চাচ্ছেন, বয়সটা তারা- বলে দেই। জি। আমার বয়স 46। আচ্ছা আচ্ছা, এটা খুব প্রাসঙ্গিক নয়, এই কারণে এই ধরনের প্রশ্ন আমি সাধারণত এন্টারটেইন করি না। জি, মামুনুল সাহেব। শুনে বিগত নির্বাচনের আগে এবং পরের থেকে আজকের বিএনপির চেয়ারপারসন উনি হতাশা থেকে উনি একবার একটা অঞ্চলকে করে আঙ্গুলি হেলন করে কিছু কথা বলেন। কয়েকদিন পর আগে আজকের প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু কথা বললেন। আবার নতুন একটি কথা যেটা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সম্পর্কে উপস্থাপন করলেন। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা কোনোদিনও হত্যার রাজনীতি বিশ্বাস করে না। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি। এই খালেদা জিয়ার সময়ই আপনার ২১শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল এবং তারপরে পার্লামেন্টে তারাই
অ্যাকিউজড করছিল আওয়ামী লীগকে। আজকে বেগম খালেদা জিয়া যে কথাগুলো বলছেন এগুলো হতাশা থেকে বলছেন। আমি দেশবাসীকে উনি আছেন, আমরা রাজনীতিতে ভাষা ব্যবহারের ক্ষেত্রে সকলকেই দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তাহলে যদি না হয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আমরা আপনাদেরও তো মনে রাখা দরকার, আপনাদের দলের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে পার্লামেন্টে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলেছেন বিভিন্ন সময়, সেগুলোর দু একটি উদাহরণ দিলে আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন। আমি আপনাকে একটা কথা বলি, আমরা ভালো কিছু থেকে আমরা শিক্ষা নেব, আমরা খারাপ কিছু থেকে উদাহরণ নেওয়া ঠিক হবে না। আজকে বাংলাদেশের মানুষ, আজকে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নিঃসন্দেহে তার চেয়ারপারসনের কাছে দায়িত্বশীল বক্তব্য আশা করে, এবং পাশাপাশি সকলের কাছেই বাংলাদেশের মানুষ দায়িত্বশীল বক্তব্য আশা করে। এমন কিছু বক্তব্য দেওয়া ঠিক হবে না যেটার মধ্যে সত্যতার কোনো বিন্দুমাত্র কোনো লেশ নেই। আজকে যেই কথাগুলো বলছেন এগুলো হতাশা থেকে বলছেন। ওই যে আমি বলবো যে আজকে রাজনীতিতে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যে, বাংলাদেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্যে, বাংলাদেশকে আজকে 2021 সনে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করবার জন্যে যেই স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে আজকে সকলকে এক হয়ে কাজ করা প্রয়োজন। আমি এইটা মনে করি। আচ্ছা, আমরা অনুষ্ঠানে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যারা প্রবাসী দর্শকরা রয়েছেন যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে, তারা মাঝে মাঝেই ফোন করে একটি কথা বলেন, লাইভ প্রোগ্রামে বলেন, অফ দ্য রেকর্ডে বলেন যে যারা রাজনীতিবিদরা রয়েছেন তাদের মধ্যে কোনো সেলফ ক্রিটিসিজম নেই, তারা আত্মসমালোচনা করতে পারেন না। আওয়ামী লীগকে প্রশ্ন করলে বিএনপির কত দোষ সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করে, আবার বিএনপি একই ধরনের ভাইস ভার্সা আর কি। আপনি যদি একটু আপনার নিজের দলের দু একটি সমালোচনা আমাদের সামনে করেন, মানে দর্শকদের এই অভিযোগকে যদি একটু ভুল প্রমাণ করেন যে আপনার নিজের দলের কোন ভুলটিকে আপনি মনে করেন যে গত 5 বছরে বা বর্তমান সময়ে সবচেয়ে বড় ভুল এবং যেটি শুধরানো প্রয়োজন। আসলে যেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সরকারকে তার উন্নয়ন কর্মকাণ্ডকে সম্পন্ন করার জন্য, আমি প্রশংসাসূচক কিছু শুনতে চাই না, আমি উন্নয়ন কর্মকাণ্ডকে সম্পন্ন করার জন্য আজকে মানে কঠোরভাবে এখানে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে এটা বড় কথা নয়। বড় কথা হলো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি দায়িত্ব নিয়ে বলছি যে অত্যন্ত সৎ, অত্যন্ত, আমি যে কথাটা বলছি সেলফ ক্রিটিসিজম না থাকে আপনি বলেন কোনো কিছু নাই সমালোচনা করার, কিন্তু আমি আর প্রশংসা শুনতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগের একটাই সমালোচনা, বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যেটা বলবো বাংলাদেশ আওয়ামী লীগকে তার যে কর্মসূচিগুলো উনি নিয়েছে এগুলোকে বাস্তবায়নের জন্যে আরও মানে দক্ষভাবে সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে এটাকে আরেকটু কি বলবো যে কঠোরভাবেই। আচ্ছা, ধন্যবাদ। আমি জনাব মুক্তাদির সাহেব একই প্রশ্ন আপনার কাছে, মানে আমি বিএনপির ক্রিটিসিজমটা বা সেলফ ক্রিটিসিজম যেটা বলেন, আমি এটা বলবো যে বিরোধী দল হিসাবে বিএনপি এই অ্যাসেসমেন্টটা সম্ভবত পুরোপুরি করতে পারেনি যে আওয়ামী লীগ কতটুকু দায়িত্বহীন হতে পারে এবং কতটুকু জনগণের মনোভাবের প্রতি, জনরায়ের প্রতি কতটুকু ডিসরিগার্ড পোষণ করতে পারে। এই প্রপার অ্যাসেসমেন্টটা হয়তো বিএনপির মধ্যে সেইভাবে হয়নি, হলে হয়তো আজকের পরিস্থিতির উদ্ভব হতো না। কারণ বিএনপি যে আন্দোলনটি করেছে সেই আন্দোলনটি আমার বিবেচনায় অত্যন্ত সফল একটি আন্দোলন ছিল, কিন্তু এই সফল আন্দোলনের কোনো স্বীকৃতি বা সাড়া বা জনগণের এই মনের অনুভব, জনরায়ের যে অনুভূতি, সেটির কোনটিকে বলছেন? নিজেরা আন্দোলন ডেকে জামাতকে মাঠে নামিয়ে দেওয়া এবং বড় বড় নেতারা পালিয়ে যাওয়া? না, মাঠে নামিয়ে দেওয়ার ব্যাপার না। আপনি আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি 18 দলীয় জোট, বেগম খালেদা জিয়া। সেই আন্দোলনের সেই নির্বাচন থেকে সরে থাকার আহ্বানের প্রতি সাড়া দিয়ে দেশের অর্ধেক অংশে 300 জনের মধ্যে 154 জায়গায় কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করেনি। বাকি জায়গায় 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি হয়েছে পুরোপুরি প্রহসন। এর থেকে সফল কোনো আন্দোলন
স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত অনেক হয়নি। অনেক শোনেন, ধন্যবাদ আপনারা যে মুক্তাদির কথা সাহেব বলছেন, এবং আমি মামুনুর রশিদ আপনারা সাহেব, যে আমরা কথা অনুষ্ঠান বলছেন, একেবারে আপনারা শেষ পর্যায়ে। নির্বাচনে অংশগ্রহণ করেননি, এটা আপনাদের কৌশলের পরাজয়। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং খন্দকার আব্দুল মুক্তাদির। প্রিয় দর্শক, আমরা একটি প্রাণবন্ত আলোচনা শুনলাম। দুজনই সজ্জন ব্যক্তি এবং তারা চেষ্টা করেছেন তাদের মতো করে তাদের দলকে ডিফেন্ড করবার জন্য এবং বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সংকট নিয়ে তাদের যে ভাবনা সেটি আপনাদের সামনে প্রকাশ করতে। আমরা আগামী রমজানের পরে, ঈদের পরে আবার মুক্ত সংলাপ নিয়ে ফিরে আসবো। এর আগে কোনো মুক্ত সংলাপ হচ্ছে না। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকাপ উপভোগ করুন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।